ও চাচা, কয় ঘন্টা আমরা তেহরানে পৌঁছাবো? 5 থেকে 5.5 ঘন্টায়। এ বলছি কি 4 ঘন্টায় পৌঁছাবো। পৌঁছে তো যাওয়া যায়, তবে ঝুঁকিপূর্ণ। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখো, আমরা একদম তৈরি, তুমি দেরি করছো। আমার পুরো সময়টা তোমার ছেলেদের তৈরি করতেই চলে গেছে। এটা তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে তৈরি করা উত্তর। আমরা রেডি সফর ভাই। কি ব্যাপার, এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, জায়গাটা বেশ চমৎকার, ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। বৃষ্টির কথা ভেবে রেখেছেন তো? সে চিন্তা আপনার না। কথা ঠিক, সে চিন্তা বেগমে। দেরি হয়ে যাচ্ছে। যাও, মাকে বলো যে আমরা রওনা দিচ্ছি। কখন শহরে গিয়ে পৌঁছাবো? এখন যদি রাস্তায় আমাদের মতো প্যাসেঞ্জার 20 বছর ধরে কাজ করছি। তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো। তোমার কথা আমাদের চিরদিন মনে থাকবে। আপনাদেরকেও ভুলবো না। ঘড়ি ধরে আমি ঠিক সময় মতোই হাজির হয়েছি। দুনিয়াটা তোমার ঘড়ির সময় মতো চলছে না। জলদি করো, এখন আবার দেরি করছো কেন? আমার ঘড়িটা দেখছি বন্ধ হয়ে আছে। বললেই পারতে আমার জন্য অপেক্ষা করছো। আপনি বললেই রওনা দেবো। দেখে নিও তো সবকিছু ঠিক আছে কিনা। দুষ্টুমি বন্ধ করে পিছনে গিয়ে বসো। যাও যাও যাও। ঠিক আছে, বলো দেখি তোমরা, আমরা কোথায় যাচ্ছি? বিয়েতে যাচ্ছি, বিয়েতে যাচ্ছি, বিয়েতে যাচ্ছি। আমরা তেহরান যাচ্ছি। আমার ছোট বোনের বিয়েতে যাচ্ছি আমরা। আমরা তেহরানে কখন পৌঁছবো জানি না, আমরা সবাই ক্লান্ত হয়ে পড়বো। কিওয়ান দাওরান, বয়স 8 বছর। আমি কাইহান দাওরান, বয়স 7 বছর। আমি হাসমত দাওরান, বয়স 36 বছর, জেলা হাই স্কুলের হেডমাস্টার।
রফি, বয়স 29 বছর, গৃহিণী এবং শিক্ষিকা। আমি সফর মিয়া, বয়স 48, পেশা ড্রাইভার। 20 বছর ধরে আমি এই লাইনে কাজ করছি। আমি জাররিন কোলাহ সুবহানি, বয়স 33, পেশা কৃষি, বিবাহিতা, নিঃসন্তান। আমি মহাসড়ক বিভাগের পুলিশ কারাজের 25 কিলোমিটার সড়ক থেকে রিপোর্ট করছি। এখানে এক ভয়ানক সড়ক দুর্ঘটনা হয়েছে দেখতে পাচ্ছি। এই দুর্ঘটনা বেশিক্ষণ আগে হয়নি। পূর্বে রিপোর্টের জের ধরে তদন্তের জন্য মহাসড়কের চিকন সরু অংশটিতে এখন অবস্থান করছি। ডান পাশে বিশাল পাথরের দেয়াল আর বামে গভীর খাদের মাঝখানে 90 ডিগ্রি বাঁকের অংশে এসে পৌঁছেছি। বাধ্য হয়ে পাশের কাছে ডাইভারশন রোডটি যানবাহন চলাচলের সুবিধার্থে তৈরি করা হয়েছে এবং দুর্ঘটনার স্পটগুলো মহাসড়কে পুলিশ পুরোপুরি কন্ট্রোলে রেখেছে। জি বলুন। হ্যাঁ জি, যাত্রীবাহী ট্যাক্সি আর তেলবাহী ট্যাঙ্কারের নম্বর হচ্ছে যথাক্রমে 32325 এবং 81447। তেলবাহী ট্যাঙ্কারের ড্রাইভার এবং হেল্পার আব্দুল মালিক বাওয়ারি এবং মেনুকেহের বিক্রমপুরী গ্রেপ্তার হয়েছে এবং জবানবন্দির জন্য হাজতে নেওয়া হবে। পূর্বে রিপোর্টের সমর্থনে জানা গেছে যে মোট নিহতের সংখ্যা হচ্ছে 6 জন। তন্মধ্যে 2 জন কম বয়সী এবং বাকিরা পূর্ণবয়স্ক। 4 সদস্যের একটি পুরো পরিবার, ট্যাক্সি ড্রাইভার এবং একজন গ্রাম্য মহিলা। ট্যাক্সির যাত্রীদের সাথে এদের কি সম্পর্ক তা এখনো জানা যায়নি। নিহতদের সঠিক পরিচয়ের জন্য তদন্ত চলছে। কারণ কি হতে পারে তা নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। সম্ভবত তেলবাহী লরির ড্রাইভারের দোষে অথবা ব্রেক ফেল করা কিংবা পাহাড়ের ধস সংক্রান্ত বিশেষজ্ঞদের অনুমোদন সাপেক্ষে মহাসড়ক পিচ্ছিল হওয়া প্রভৃতি দুর্ঘটনার কারণ হতে পারে। কিন্তু তেলবাহী লরির ড্রাইভারের অবহেলার সাথে সাথে রাস্তার মারাত্মক বাঁকের বিষয়টিকেও দুর্ঘটনার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা যেতে পারে। দারুণ ভারী হওয়ার কারণে খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। আরো একটি কথা, হয়তো ড্রাইভারের পরিবর্তে তার হেল্পার গাড়ি চালাচ্ছিল। বিষয়টি যাচাই করতে হবে। এই জাতীয় সন্দেহ সৃষ্টির কারণগুলো যাচাই করে দেখতে হবে। আমি আবার বলছি, পরবর্তী তথ্য না পাওয়া পর্যন্ত সন্দেহজনক বিষয়গুলোর ব্যাপারে অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত আমি বিষয়গুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখছি। যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে আসার চেষ্টা করুন। ধন্যবাদ। ওভার। দয়া করে আমাকে বিস্তারিত শুনিও না। আমি তোমার রিপোর্টের জন্য উদ্বিগ্ন। আমি আরো বেশি। আমি তার চেয়েও বেশি। তাহলে আমার পকেটের ব্যাপারে আপনি চিন্তিত? আমি সবসময় এর আপনার জন্য পকেট আজকে নিয়ে আমার চিন্তা পকেট করি। তোমার পকেট তো আমার ব্যাগের চেয়ে অনেক ভালো।
এই যে ভদ্রলোক খুব যে চলে যাচ্ছেন, যাবার আগে একটা ধন্যবাদ তো জানালেন না। মনে হয় আপনি ভুলে গেছেন বাকিরাও কিছু আশা করে। এই কিছু কাগজে ফুলও আনতে হবে, তবে তাজা ফুলের মতো না হলে নেবেন না। তাজা ফুলের মতো হতে হলে চাষ করতে হবে। তা থেকে কিছু বোঝা যায় না, কি বলতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলুন ভদ্রলোক। আপনি ভালো ছাত্রী, তবু আরো শিখতে হবে আপনাকে। শিখতে হবে মনে করেছে নতুন বইয়ের পাশে দাঁড়ানো এতই সহজ। ধীরে ধীরে মনে হচ্ছে সামনে একটা খুশির দিন আসছে। কি যে খুশি লাগছে। আমারও খুব খুশি লাগছে। আপনার কেমন লাগছে আম্মা জান? সত্যি কত কাজ এখনো পড়ে আছে। আমি যখন মরে যাবো তখন আসবো। মরণের কথা মুখে আনবে না। টেলিফোন করেছিলাম, কেউ ধরেনি। অর্থাৎ তারা এখন রাস্তায়। গতকালকে বিকেল বেলায় তারা সবাই রওনা দিয়েছে। গত রাতে এসে পৌঁছানোর কথা। আজ ভোরেও যদি তারা আসতো তাহলে 1 ঘন্টা আগে পৌঁছে যেত। তাহলে বুঝতে হবে যে হাসমত সাহেব হয়তো ঘুমিয়েই গেছে। মারুফ মুখ ভার করলে তোমাকে মানায় না। আমাদের সময় ঢাকঢোল পিটিয়ে বিয়ের খবর জানানো হতো, তাও কয়েকদিন আগে থেকে। তার জন্য আমি কি করতে পারি? আপনাদের যুগে তো আমার জন্ম হয়নি। মেয়েটা হচ্ছে ঠিক বড় ভাইয়ের মতো। আমার মন এখন মাথা মেন্টা। ঠিক আছে, আমি বিছানাপত্র নিয়ে যাচ্ছি। হয়তো কোনো কারণে কাল রাতে এসে পৌঁছায়নি। রজনীগন্ধা হাতে রাখতে ভুলে যেও না। পথচারীরা হয়তো এই জন্য দিয়ে গেল যাতে বিয়ের কার্ড তারা পান। ঠিক তা নয়, হতে পারে তারা অন্য কোনো বিয়েতে যাচ্ছে। আমরা এখানে একটা আতশবাজির অনুষ্ঠান তো করতে পারি। অযথা টাকা খরচ করো না। জীবনে তো একবারই, দ্বিতীয় সুযোগ আছে। আমার জন্য আর নেই। আমার মনটা ভালো নেই। প্রথম প্রথম এরকমই হয়, হ্যাঁ, আর পরে মনে হয় পর। মাফ করবেন, আমার তাড়া আছে। দেখেই বোঝা যাচ্ছে তোমার তাড়া আছে। আসসালামু আলাইকুম। আমি এখন আসিনি, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম মেহমানদের এক নজর দেখে আসি। আমার সালাম ও শুভেচ্ছা নিন। অযথা এতটা ব্যস্ত হয়ে পড়ছেন কেন? ভালো আছেন? ভালো ভালো, খুব সুন্দর সাজিয়েছেন। মাতা মাপার হাসমত ভাই এখনো আসেনি, কোনো বিপদে পড়েনি তো? ব্যাপার তাদের সুস্থ রাখুন, বিপদের কথা মুখে আনবে না। ওরা এখন কোথায়? ওরা এখনো পথেই রয়েছে। আসলে হাসমত ভাই ফোনে এমন ভাবে বললেন যে মনে হলো তিনি আমার আগেই এখানে এসে পৌঁছে যাবেন। কিন্তু কোথায় তিনি? ভালো আছো তো বোন? কোনো চিন্তা করো না। আর কি করতে হবে আমাকে বলো। কি করতে হবে তা তো তুমি দেখতেই পাচ্ছ, তাই না? সব সময়ের মতো কাজ করার বদলে শুধু কথাই বলতে থাকো। কিছু লোক তো কথাও বলে না দেখছি।
যদি মুখের কথাতে কাজ হতো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বলে পরিচিত হতে। আমি চললাম। বাচ্চা দুটোকে বাসায় একা রেখে এসেছে, আপনাদের আর বিরক্ত করব না। মাহাতাম আর হাসমাত ভাই কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন, ইনশাল্লাহ পৌঁছে যাবে, তুমি থাকো। ও, আমি এখন স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন। এখানে আসার জন্য হাসমত ভাই খুব করে অনুরোধ করেছিলেন, আর তারই অনুরোধে আমি অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছি। ছুটি নিয়েছি শুধু এই মাহরুখ খানমের জন্য, এমনি এমনি নেইনি, ছুটি পাওনা ছিল। হামদা বাবা, তুমি? কিছুই না, দেখতে এসেছিলাম ওরা এসে গেছে কিনা। কেন, তুমি তো জেনেই গেছো ওরা আসেনি। আমি খুশি যে ওরা আসছে। সাহায্য করতে আসবে না? দুপুরে বাচ্চাদের খাওয়ানোর পরে। ওই যে ফুল আনছে, কোনখান থেকে শুরু করতে হবে? এখন বলুন, চেয়ারগুলো কিভাবে সাজাবো? চারটা চারটা, সামনাসামনি, নাকি রাউন্ড আকারে? আরে মাহাম সাহেব কোথায়? সে একটা চলন্ত লাইব্রেরি, আজকেও ক্লাস করছে। কিছু জিনিসপত্র কেনার জন্য সিনসারি গেছে, তবে তার স্ত্রী। তাকে আমার সালাম জানাচ্ছি। যা হোক, আমি জানতে চাচ্ছি সৌভাগ্যবান বর জনাব রহিম বোরহানি এবং তার পরিবারের লোকেরা কোথায়? লজ্জা করবেন না, যে কোনো ধরনের কৌতুক করতে পারেন। আজকে খুশির দিনে কিছুই মানায়। কথাটা শুধু কথার কথা, তাই না ম্যাডাম? এটা শুধু আপনার জন্যই। আপনি যদি ফুল আনতে যেতেন তাহলে রহিম সাহেব এখন এখানে থাকতেন। কারো হাতে মার খাবার আগেই পালিয়ে গেলাম। সালাম মুস্তান খানম, কোন রকমের কাজ দেখানোর সুযোগ আমার হলো না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন। কি বললেন? আপনার সালাম আমি টলো লাইফের কাছে পৌঁছে দেব। জানেন এই বাড়িটা থেকে কি পরিমাণ টাকা পাওয়া যেতে পারে যদি জমিটা প্লট আকারে বিক্রি করতেন অথবা ফ্ল্যাট বানিয়ে বিক্রি করতে চাইতেন? তাহলে আমার কোম্পানি এ ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত। এই বাড়িটা ভেঙে ফেলা ছাড়া অন্য কোনো চিন্তা আপনার নেই। বাড়ি ভাঙার কথা বলবে না, অন্য কথা বলো। এই ফুল কি মাতামের কামড়ার জন্য? ভাবি দেখে খুশি হবে। এই যে মারুখ খানম, ইচ্ছে করছে আমি তোমার বিয়ের অনুষ্ঠানে নেচে গেয়ে আনন্দ করি। কত ধরনের নাচ গান যে উনি আমি জানেন। জুয়ানদেরকেও ছাড়িয়ে যেতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আর দরকার নেই, এর বকশিস তুমি পেয়ে যাবে। মাঝে মধ্যে এ ধরনের উপলক্ষ থাকলে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আমরা কি বেঁচে আছি কি নেই ছেলে মেয়েদেরকে তো চেনা যায় না, কারণ ওরা বড় হয়ে গেছে। ওরাও আমাদেরকে চেনে না, কারণ আমরা বুড়ো হয়ে গেছি। ওরা অবাক চোখে তাকিয়ে জানতে চায়, মাফ করবেন এই মহিলাকে তো চিনলাম না। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম তুমি বড় হয়েছো। শুনে খুশি হলাম। বোরহানি সাহেব এখনো আসছেন না কেন? এখন তোর দর্জির কাছে থাকার কথা। এবার কিন্তু আমার কথা জবাব না দিয়ে পারবে না, বলতে হবে কোনটা ভালো। হ্যাঁ, ঘরের মধ্যে একলা চুপ করে বসে থাকা। হ্যাঁ, এটাও ভালো ওইটাও ভালো। এটা কোনো জবাব হলো? এটা কোনো প্রশ্ন হলো? ঠিকই বলেছো। হয়তো বুরহানি সাহেব দর্জির কাছে এই কথাটাই জিজ্ঞেস করছে। এখন সে গণকের কাছে গেছে। তাহলে তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো?
কোনো কিছু ভাঙতে চাইলে আগে থেকে জানিয়ে রাখবেন। আমার অন্তর বহু বছর আগে ভেঙে গেছে, কেউ তা জানতে পারেনি। দেখো তো আয়নাটা নিরাপদ জায়গায় রাখা হয়েছে কিনা। আয়না কি? আমি ওর জন্যই অপেক্ষায় আছি। জানো কতকাল আমরা একে অপরকে দেখিনি। কিন্তু সত্যি আমার বিশ্বাস হচ্ছে না, ঘরটা যে একেবারে নতুন হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠানের জন্য সবকিছুই তৈরি। তৈরি এই জন্য যে মুয়ারফি পরিবার এর পেছনে প্রচুর টাকা পয়সা খরচ করেছে। মস্তান আয়নাটা তো দেখেছো তাই না? তোমার বিয়ের সময়ে ইউনুসও মনে করতে পারবে কয়েক পুরুষ আগে থেকে প্রত্যেকবার বিয়ের সময় ওই আয়নাটা রাখা হতো। প্রত্যেকেই এটা পরবর্তী নববধূর কাছে পৌঁছে দিত। কিন্তু শেষ পর্যন্ত আয়নাটা হারিয়ে গিয়েছিল, সামসারির সাথে ভুলে চলে গিয়েছিল। আমারও একটু একটু মনে পড়ছে। আমি আর হামদাম ব্যাপারটা জানতাম। খুঁজতে খুঁজতে সেটা পাওয়া গেছে। মাহতাব খানম, কথা হচ্ছে সে নিজেই জিনিসটার হেফাজত করবে। আপা মালি এসেছে। রঙের কাজ শেষ হয়েছে, ওরা কি চলে যাবে? ওটা আমাকে দিন, আপনি কষ্ট করবেন না। কবির খান এসব গাছগাছালি কখন পরিষ্কার করবে? একটা গাছ তো মরে যাচ্ছে। বাগানে গেলে একটু দেখবে, ওই বাগানে আলোকসজ্জা করার কথা আছে। আহা, একেবারে ভুলে গেছি আলোকসজ্জার কথাটা। সামসারির ফোন নাম্বারটা নেই? 667432। তোমার এই সুবুদ্ধির জন্য আল্লাহ যেন বুরহানি ভাইয়ের আরো উন্নতি হ্যাঁ, দেন। উনি খুবই স্বপ্ন দেখেন। তবে এটাও ঠিক যে তার স্বপ্ন শুধু কি তুমি। যে বলো, একজন অন্যজনের স্বপ্ন হবে কিভাবে? হ্যাঁ, আমরা একে অপরের স্বপ্ন। কার কথা বলছেন আম্মাজান? ওদের প্রত্যেকের জন্ম উপলক্ষে কি একটা করে গাছ লাগিয়েছে? এসো দেখবে, এই বাগান আমাদের নামে, তুমি জানতে না। ওই গাছটা আমি আর ওইটা মাহাতাম। ওই গাছটা আমি আর ওইটা মাহাতাম। সামসারের টেলিফোন। কে মাহাতাম? মাফ করবেন, কে বলছেন? এখানকার নাম্বার দিয়েছে কে? ওনার বাসা থেকে দিয়েছে? হ্যাঁ, এখানেই আছেন। খুবই জরুরি দরকার, কাইন্ডলি হোল্ড করুন। আপনার পাওনাদাররা এখানেও আপনাকে ছাড়বে না। টেলিফোন। আল্লাহর শকর, কারো কাছে আমি ঋণী নই। কে? কোম্পানি থেকে? সে যেই হোক, লোকটা খুবই ভদ্র। ভদ্রলোক আপনাকেই খোঁজ করছেন। আপনার বাসায় ফোন করেছিল, হামদম আপা এখানকার নাম্বার দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, আশা করি খুশি হয়েছেন। আবার ডাকবো। এটা মিষ্টি খাওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি, আপনি? আপনি সত্যি বলে থাকলে এখন নাচুন দেখি। আর নাচতে হবে না, নাচতে হবে না, পড়ে যাবে, পড়ে যাবে। পড়তে চাইলে আরো উপরে উঠুন। এসব কি করছো? দুষ্টুমি করা ছাড়া কি তোমার আর কোনো কাজ নেই? দাওয়াত কাজের পিছনে কি লিখতে চেয়েছিলে তার কি হলো? একেবারে ভুলে গেছি। সবাই দেখছি খুব আনন্দে আছেন। আমি এখান থেকে চলে যাচ্ছি। আনন্দ অনুষ্ঠান পুরো দামই চলুক। তুমিও কি কম আনন্দে আছো? বেগম সাহেবা, মাহতামের রুমটা সাজানো হয়ে গেছে, একটু দেখবেন না আপনি? কেন, আরো কাজ রয়ে গেছে। হাতে যখন
যখন তোমার কোনো কাজ নেই তখন চলো পোশাকটা একবার পরীক্ষা করে দেখে নেই। বাচ্চাদের খেলনাগুলো, মাতামের জিনিসগুলো, হাসমতের ওইসব বইপত্রগুলো। জি এর জন্য একটু শরবত আর কিছু নাস্তা নিয়ে এসো। আমাকে বলো কি হয়েছে? না কিছু কিছু না, আমার আমার অফিসের সমস্যা। আমাকে কয়েক জায়গায় যেতে হবে। এখন যে কি করি, দয়া করে আমাকে যাবার অনুমতি দিন। ও হ্যাঁ, সিমসারি। সিমসারির ঠিকানাটা? সামনের লাইট পোস্ট পার হয়ে মোড়ের কাছে 50 গজ ডান দিকে। আপনাকে ধন্যবাদ। এই যে এখন যাচ্ছেন কোথায়? হ্যাঁ হ্যাঁ, আলোকসজ্জার জিনিস কিনতে। আমরা কি কোনো সাহায্য করতে পারি? না, আপনাকে ধন্যবাদ। হামদা বাপ, আসসালামু আলাইকুম। আসবে না? হেকমত ভাই এইমাত্র চলে গেলেন। তোমার কি হয়েছে? না, আমাদের কিছুই বলেনি। কিছু কি বলার ছিল? কি হয়েছে? কি কথা বলার ছিল? কিছুই না, শুধুই বলেছে কিছুই না, কিছুই না। কিন্তু কণ্ঠস্বর, উনি কাঁদছিলেন। কোনো কান্নার কথা তোমরা বলবে না। তোমরা সবটাতেই খারাপ চিন্তা করো। খোদা আমাদের মঙ্গলই করবেন। যাই হোক, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকো। স্বর্ণখচিত সামদানি 12টা আর চীনামাটির পাওয়ালা 12টা, মোট 24টি। প্রিন্টেড টেবিল ক্লথ 24টির এক সেট, সমান সংখ্যক তৈজসপত্র লিখুন। আরো 24টা যোগ করলাম। এর সাথে আরো 24টা প্লেট, সমান সংখ্যক পেয়ালা। এর সাথে দুবার আরো 24টা লিখলাম। সোনালী ফ্রেমের আয়না 7টা, 4 কোণায় 4টা নকশা করা। নকশা করা আয়না 7টা। সোনালী রঙের 4টা কাগজের টিউলিপ ফুল সহ ফিরোজা রঙের ফুলদানি 8টা। 4টে এবং 8টা। চীনামাটির বাটি 1 সেট। 1 সেট। বড় সাইজের 4টা স্ফটিকের পাত্র। 4খানা স্ফটিকের পাত্র। রঙিন কাঁচের গ্লাস 6খানার 1 সেট। লিখেছি। রূপার তৈরি কাপ এবং গ্লাস রাখার স্ট্যান্ড 40টি করে। প্রত্যেকটা 40খানা। শরবত খাওয়ার পাত্র 60খানা এবং মিষ্টি খাওয়ার পিরিচ 60 এবং 60। ফ্রুটস খাওয়ার চীনা প্লেট পুরো 1 সেট। ফ্রুটস 1 সেট। এই আতরদানিগুলোও দিন। এভারগ্রিন আতরদানি একত্রে 1 সেট। আতরদানি এভারগ্রিন 1 সেট। আসসালামু আলাইকুম হেকমত, আপনি কি জন্য এসেছেন? তো তোমার সাথে কথা আছে। শোনো, জানি না কথাটা কিভাবে বলবো, আমার কাছে টেলিফোন এসেছিল। মোবারকবাদ খচিত 4খানা স্ফটিকের পাত্র। 4খানা স্ফটিকের পাত্র। হাতের কাজ করা পর্দা 10টা, খুসরু শিরিন আর বাহারাম গুলের রঙে ছাপানো। ছাপানো পর্দা 10টা। ফুল, মোরগ, মাছ, পানি, চাঁদ, তারা, সূর্যখচিত হাতের কাজ করা সিনারি 1 জোড়া। সিনারি 1 জোড়া। কার টেলিফোন এসেছিল? আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আমরা শিওর হব কিভাবে? কার কাছে সঠিক জানতে পারবো? আমাকে একটা ফোন নম্বর দিয়েছে।
আমি এর চেয়ে বেশি কিছু জানি না, তবে খবরটা গুরুত্বপূর্ণ ছিল। আমার সাথে এসো, আমি একা যেতে পারবো না। একটা খারাপ খবর পেয়েছি। ফোন করবেন তো? জি, অবশ্যই করতে পারেন। আপনাদের মঙ্গল হোক। বিপদ কেটে যাক। আল্লাহ আমাদের ধৈর্য ধরার ক্ষমতা দিন। খবরটা যেন মিথ্যা হয়। আশা করব খবরটা যেন সত্য না হয়। নকশা করাগুলো বাদ দাও, নকশা করাগুলো হলুদ আর সোনালী গুলো এখনো যে পাল্টাও। ওটা কি? আমার মুখ তোমাদের জন্য নয় লেখা, ইস্টাফিলের সিংহ এবং বেশটা দুযোগ আঁকা পর্দা। এগুলোর সাথে আরো যোগ করো। আরো বেশি কিছু নিতে চাইলে টেবিল ক্লথ গুলোও নিতে পারেন। ঠিক আছে, দাও। সূর্যের নকশা খচিত পাঞ্জা আর নাম লেখা সিগারেটের অ্যাস্ট্রে। দিয়ে দাও। এটা কেরামান কাতেবিন খচিত কাপড়। এটাও দাও। সালাম আলাইকুম হামদম, আমি মাহরুব বলছি, বুঝতে পারছো? আচ্ছা বলো তো দেখি, আমরা কি পার্লারে যাব নাকি পার্লারের লোক এখানে আসবে? তুমি জানো না কি হয়েছে হামদম? কি বললে? পরে আর সময় কই? পরে রিং করবে? ঠিক আছে, অপেক্ষা করছি। দাওয়াত কার্ড কি এগুলোই? কি? মনে হয় আরো আছে। না না, আর নেই। তোমার মন কোন দিকে? আমি তো কাজে ব্যস্ত। তুমি নিজেই বলেছো 5 ঘন্টা, ঠিক না? 6 ঘন্টা। মা তো আমার বাচ্চারা এখনো কেন আসছে না? আমিও তো সে কথাই ভাবছি আম্মাজান। রাস্তায় আছে, বুঝতে পারছো? তারা এখন রাস্তায় আছে। তুমি পত্রবাহকের কাজ করো, তাই না? কবছর হলো এ পেশায় আছো? অনেকদিন হলো। বহুদিন চিঠি বিলি করছো। আজকে এমন এক কাজ করতে হবে যা তুমি কোনোদিন করোনি। যত চিঠি বিলি করেছো তোমাকে সব ফেরত আনতে হবে।
মাহান, কিছু ঘটেছে বলে তুমি মনে করছো? জি আম্মাজান, এখনো আশা আছে। কখন ঘটেছে জানি না, তবে কিভাবে ঘটেছে তা আমি অনুমান করতে পারছি। মাহাতাম তো তোমার বোনও। তোমার কি মনে আছে অনেক বছর আগে আমরা এরকম অনুষ্ঠান করেছিলাম? আমি বুঝতে পারছি আমার কারণে এটা ঘটেছে। না মাহান, এটা হতে পারে না। কথা আছে ওরা আয়না নিয়ে আসবে। আপনারা দাঁড়ান, ভেতরে যাবেন না, ভেতরে যাবেন না। আমি বুঝতে পারছি না কেন ভেতরে যাব না। আমাকে বলুন কি ঘটেছে। সালাম আম্মাজান, সালাম মাহান ভাই। মারুক, তুমি সুস্থ আছো তো? সবকিছু ঠিকঠাক করে এসেছি। টেস্টের রিপোর্ট, অনুষ্ঠানের সময়, বাদক দল, তুমি যেভাবে চাচ্ছিলে সবকিছু করেছি। আতশবাজি পোড়ানো, বাগানের লনে আলোকসজ্জা, সবকিছু হবে, সবকিছু। তাহলে সবই ঠিক হয়ে গেছে? নিজে সবকিছু তদারকি করেছি। আমাদের পুরো বোরহানি পরিবার সাহায্য করার জন্য এখানে চলে এসেছে। আমার মা, বাবা এবং বোন রাহা সবাই এসেছে। সুস্বাগতম। তাদের সাহায্য দরকার বই কি। আম্মাজান, কি হয়েছে? তোমাকে কি বলবো বলো, একটু ধৈর্য ধরো। জানি না তোমাকে কিভাবে বলবো। শুধু শুধু হয়তো এখনই অনুষ্ঠান স্থগিত রাখতে হবে। বলুন কি ঘটেছে। কালো রঙের ভাড়া করা গাড়ির ভেতর থেকে লাশগুলো পৃথক করে চেনা অসম্ভব। দুদিক থেকে অনেক কষ্টে গাড়িটাকে টানা দিয়ে লাশগুলো চিহ্নিত করা যায়। দুর্ঘটনাস্থল আর শহরের মধ্যে দূরত্ব 1 ঘন্টার একটু কম। তবুও গাড়ির আহত আরোহীদের হাসপাতালে পৌঁছানোর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। এটা খুবই দুঃখজনক। যে কোনো পদক্ষেপ নেওয়ার সময় অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি ডিউটি অফিসার ইন্সপেক্টর ফাল্লাহি। আপনি কি তার পরিবারের লোক? জি হ্যাঁ, বলুন। আপনি হাসমত দারুনের কি হন? আমি তার ভাই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। সম্প্রতি মোয়ারের পরিবারের সাথে আমার সম্পর্ক হতে যাচ্ছে। আমিও সমবেদনা জানাচ্ছি। ছবিটা দেখেছেন? ড্রাইভারের পরিচয় পাওয়া গেছে। দক্ষ ড্রাইভার হিসেবে তার সুনাম আছে। অন্য মহিলাটিরও পরিচয় জানা গেছে। কি? কাগজপত্র থেকে তার নাম জানা গেছে জারিন কোলা সুবহানি। এছাড়া তার কাছ থেকে তেহরানের একটা ঠিকানা পাওয়া গেছে। চিকিৎসার উদ্দেশ্যে তেহরানে আসছিলেন। তেহরান হেডকোয়ার্টার এবং যেখান থেকে রওনা হয়েছে সেখানকার থানাকেও জানানো হয়েছে। তদন্তের উদ্দেশ্যে প্রশাসনিক অবস্থা সংরক্ষণ করা হয়েছে। যদি কিছু রদবদল করা হয় বুঝতে হবে যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং দুর্ঘটনা বিশেষজ্ঞদের রিপোর্ট পাওয়া গেছে। আর কিছু বলতে হবে? হ্যালো, হ্যালো। হ্যালো, কে? আসসালামু আলাইকুম। আমরা রওনা হচ্ছি। দুর্ভাগ্যজনক হলেও খবরটা সত্যি। দেখো, তুমি অন্ততপক্ষে শান্ত থাকো।
আমার দিকে চেয়ে। আম্মা আর মাহরুকের সাথে কথাবার্তা বলো, তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করে বোঝাও যে অনুষ্ঠানের তারিখ বদলাতে হবে। কি আম্মা, কাল কি হয়েছে যে উনি বিশ্বাস করছেন না? কেন বিশ্বাস করছেন না? আমরা শেষ হয়ে গেছি। দাওরান পরিবারটা একেবারে শেষ হয়ে গেল। হাসমত এবং তার ছেলেরা মারা গেছে, তাকে দিয়ে দাওরান পরিবারের নামটা থাকতো। আমি বুঝতে পারছি যে শেষ পর্যন্ত আমার মেয়েরা বিয়ের পরে আমার নামটা ত্যাগ করবে এবং আমার নাতিদের ভিন্ন নাম হবে। কেন আমাকে দাওরান পরিবারের শেষ হয়ে যাওয়া দেখতে হচ্ছে? কেন তুমি এভাবে নিজেকে দোষী ভাবছো? মেডিকেল বোর্ড তোমার সামনেই তো বলেছে আমার মৃত্যুর আশঙ্কা 50% মনে আছে? তুমি নিশ্চয়ই চাও না যে তোমার মেয়েরা মাতৃহীন হোক, ঠিক কিনা? আমি নিজের কথা বাদই দিলাম। পরের সন্তান যদি ছেলে হয় তাহলে আমি 50% মৃত্যুকে মেনে নেব, বুঝতে পেরেছ? তুমি কি সিউরিটি দিতে পারবে আমার মেয়েরা মাতৃহারা হবে না? আমাকে মাফ করো, তারা মাতৃহারা হবে না। মনটা ভালো নেই, মনটা খারাপ। মামুনিরা, তোমরা তোমাদের খালার কাছে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, 1 ঘন্টার জন্য আমি আর তোমার বাবা বাইরে যাচ্ছি। তোমাদের মধ্যে আজ কার পালা দরজা খুলে দেয়া? না, কালো পোশাক পরবে না। আমার বোনের জন্য নয়। আর কতক্ষণ? আমার দুঃখ কি যথেষ্ট নয়? কেন বলছি না যে সব বাদ দাও? বিয়ের অনুষ্ঠানের দরকার নেই, সবকিছু পাল্টে গেছে। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? কেন শুনবো না? অনেক উঁচু কণ্ঠেই তো বলেছ। আমার বোন মারা গেছে, আপনি চুপ করে আছেন, ওনারা নিজে অপেক্ষা করছেন। সবাই যেন আমাকে মাফ করে দেয়। হামদাম, তুমি কিন্তু কাঁদবে না, হ্যাঁ? বিয়ের অনুষ্ঠান আছে। দেখুন, দুঃখ তো থাকবেই, তবু সহ্য করতে হবে। আমি আপনাকে সমবেদনা জানাচ্ছি। সমবেদনা? ধৈর্য ধরে না, কি বলবো? দেখেছেন ভাগ্য আমার সাথে কি করেছে? আমার মাতামকে দেখার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করেছে। তার স্বামী এবং ছেলেদেরকে আর দেখতে পাবো না। আর এখন মারুফের বিয়ের অনুষ্ঠান দেখার সুযোগ থেকেও বঞ্চিত করতে চান? না, আমি তা বলিনি। বিয়ে হবে কিনা জানতে চেয়েছি। তোমাকে কি বলবো মনেস? হাত গুটিয়ে বসে আছো কেন? এই ঘর তো একজন দুলহানের রূপের আদলে সুসজ্জিত হওয়া উচিত ছিল। আজকে ছুটিতে আছে, দাওয়াতের ব্যাপারটা কি করবো? কারো কারো চিঠি ফেরত দিয়েছে, কেউ কেউ বাড়ি ছিল না, কোনো কোনো চিঠির ঠিকানা
ওকে। আসুন জি আসুন, ভিতরে চলুন। এভাবে মনে কষ্ট পাবেন, বেশি চাপ দেওয়া উচিত নয়। আমাদের কি হলো, কি হলো? শোকের পোশাক পরবো কি পরবো না বুঝতে পারছি না। পরার জন্য ব্যাগের মধ্যে হাত ঢোকালাম, না কিছুই পেলাম না। খোদার দোহাই, এসব বন্ধ রাখুন। কেন কেন চাপ দিচ্ছ মনিরা? ওদের মৃত্যুর সাথে তোমার কি সম্পর্ক? আমার সম্পর্ক আছে, আমি ওদেরকে বড় করেছিলাম। শুনুন আম্মাজান, বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। এখানে একজন সাক্ষী আছে, তিনি সব ঘটনা দেখেছেন, আমরাও দেখেছি। কষ্ট হলো দেখতে হয়েছে শেষ পর্যন্ত, পোস্টমর্টম পর্যন্ত থেকেছি। তাহলে সাক্ষীও নিয়ে এসেছে? দায়িত্বশীল অফিসার আপনার অপেক্ষা রয়েছেন। শান্ত হও মা, শান্ত হও। চলো বাবা, চলো তোমার সাক্ষীটা দেখি। পত্রিকায় দুর্ঘটনার ছবি চেপেছে, আমি সেই ছবি সঙ্গে করে নিয়েছি। এটাই কি আপনার প্রমাণ? এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আপনি কোনো আয়না খুঁজে পেয়েছেন? আয়না? ভেঙে চুরমার হয়ে গেছে সেরকম কিছু? না, পাইনি তো। হ্যাঁ, ছবিতেও দেখতে পাচ্ছি না। আপনাদেরকে বলতে চাচ্ছি যে পত্রিকার খবর সঠিক নয়, আপনারা ভুল বুঝেছেন। ওরা ওদের সাথে একটা আয়না ছিল, যদি আয়না না থাকে তাহলে এটা অন্য কোনো গাড়ি হয়ে থাকবে। আপনার কথা বুঝতে পেরেছি আম্মাজান, কিন্তু এই কথায় কোনো লাভ নেই। আমরা স্বচক্ষে দেখে এসেছি। সব ধরনের প্রমাণ এবং আলামত পাওয়া গেছে ম্যাডাম। ঘটনার সত্যতায় কোনো ধরনের সন্দেহ নেই। ওই লোকটা আমাদের আত্মীয় ছিল, মানতাম যে আমার কি ছিল তা বুঝিয়ে বলা সম্ভব নয়। ওইদিকে বাচ্চা দুটো আমার সন্তানের মতো। আমার ব্যথা আপনাদের চেয়ে বেশি নয়, তবে আপনাদের মতোই আমি ব্যথিত। কিন্তু একটু বুঝে দেখুন, আমাদের কিছুই করার নেই। ওরা গতকাল রওনা দিয়েছে, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। ওরা তবে কোথায়? একটা আয়না সহ অনেক কিছু সঙ্গে করে আসছে, ওরা এখন রাস্তায়।
কিন্তু এর শেষ কোথায়? তারা ছিল আদরের, অনেক আদরের, কিন্তু এখন তারা কেউ নেই। কথা ছিল আমাদের বিয়ে হবে মাহরুখ, মনে আছে? এখনো সবকিছু ঠিক আছে। আমি তোমাকে বলছি সব শেষ হয়নি। আমি অবশ্য তোমার পরিবারের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি, অবশ্যই। তবে তোমার জেনে রাখা দরকার যে এ ব্যাপারে আমাদের পরিবারের সাথে সলা পরামর্শ করা উচিত। আর কতদিন অপেক্ষা থাকবো? আর কতদিন? 1 বছর নাকি আরো বেশি? তোমার পরিবারের নিয়ম কি এটাই? বুঝতে পারছি না রহিম, আমি জানি না, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আমি বিয়ের আয়নার সামনে দাঁড়িয়ে, ভাঙা আয়নার সামনে। আমরা কেন শেষ হব? কেন শেষ হব? আমরা শেষ হয়ে যাব না। একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো রহিম, আমার দিকে চেয়ে একটু ধৈর্য ধরো। জি হ্যাঁ, জায়গাটা 1 নম্বরে হওয়া চাই এবং যতদূর সম্ভব নির্দিষ্ট জায়গা হওয়াটা বাঞ্ছনীয়। 1 ঘন্টার মধ্যে পৌঁছলে কি হবে? আপনার অ্যাডফর্মের অফিসটা ঠিক কোন জায়গায়? মুআরিফি পরিবারের সদস্যবৃন্দ এবং দাওরান সাহেবের পরিবারের সাথে যারা সংশ্লিষ্ট, মুন্সি, মুস্তাফি, হালুয়া, কফি, চা, খুরমা, বিভিন্ন মিষ্টি, কালো আঙ্গুর, গোলাপ জল, গোলাপ ফুল। আমাদের নামও কি পত্রিকায় ছাপানো যায়? আমরা তাদের কাছে আত্মীয়র মতোই ঘনিষ্ঠ ছিলাম। শোনো, আমাদের সবার কালো পোশাকগুলো লন্ড্রিতে নিয়ে যাও। বলবে 8 জন দরকার। হ্যালো আম্মাজান, মুসাওয়াত, ইসাবপুর, মারুফি, তেহরানি মুকদ্দম, আদিল দফতরি, ইয়াবারি, এতেদাল, বুরহানি। ঠিক আছে মাহরুখ, আমরা অপেক্ষা করব, ধৈর্য ধরব। অযথাই তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। কেন মনে করছো যে আমরা ওদের মৃত্যুর কারণ? তারা তো আমাদের জন্যই আসছিল। ওনারা এমনি আসছিলেন না, আমাদের জন্য। একশো বারেরও বেশি এই পথে তারা যাতায়াত করেছে। এখন কেন? এবারে কেন এমন হলো? বলেছিলাম ওকে এনো না, সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। তাহলে কবে আসবে? এসো এসো মাহতাম, যদি না আসো তাহলে এই মেয়েটা হয়তো বাঁচবে না। সবাই চুপচাপ কেন? এটা কি বিয়ের অনুষ্ঠান নয়? ওদেরকে বলো এখানে কোনো হাসি তামাশা নেই কেন? এটা কি শোকের অনুষ্ঠান নাকি? আপনি পত্রিকায় বিজ্ঞাপনটা দেখেননি?
ওঠো, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কয়বার? আমি এইমাত্র খেয়েছি। এইমাত্র? হ্যাঁ, যাও, ভালো আছি। আমি মরে যেতে চাই। আম্মা জান, এটা তোমাদের জন্য আনা হয়েছে, আমার জন্য নয়। আসসালামু স্যার, শুভেচ্ছা নিন। এটা বুঝি নতুন নিয়ম, শোকের পোশাক পরে বিয়ের মেহমানদের স্বাগত জানানো? না, আমরা বিজ্ঞাপনটা দেখিনি। নজরে পড়ার মতো পাতায় ছাপা হয়নি, তাই চোখে পড়েনি। শুভেচ্ছা জানাতে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আপনি কি পাগল হয়ে গেছেন? শোকের সময় শুভেচ্ছা জানাবো? তোমার মন কোন দিকে? কেন বিয়ে বাড়িতে কান্নাকাটি করছো? আমি এখনো বিশ্বাস করতে পারছি না, হয়তো আমাদের বোকা বানাতে চাচ্ছে। ওই মনে কোথায়? জি, আমরাও মর্মাহত। আপনার জন্য চা করুন, এভাবে দাঁড়ালে পড়ে যাবেন, বসে পড়ুন। আপনি একটু উত্তেজিত। আমি দেখি কাঁপছি আনন্দে। তুমি কি জানো না কারা আসছে? কথা ছিল আমাদের এখানে আসবেন। এর আগে বহুবার তিনি আমাদের জন্য কষ্ট স্বীকার করেছেন। টেলিফোন এসেছে কিনা? টেলিফোন তার বাবুর সামনে কেউ একটু পরে শোনাবেন না? খবর পৌঁছানোর আগে জেলা প্রশাসক খবর পৌঁছে গেছে। একদিনের মধ্যে আত্মীয়তা সম্ভব ছিল না। তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার সুযোগের বেশি আমরা পেলাম না। আপনারা যথেষ্ট করেছেন। আমাদের বাপদাদারা উপমা দিয়ে বলতেন বিনা দাওয়াতে মেহমান। এখানে আসলে তাই হয়েছে। তারা আরো বলতেন অনাহত অংশীদার। এটাই একমাত্র অংশীদার, যেখানে আমাদের সবার অংশগ্রহণ সমান। না কথা বলার কোনো সুযোগ, না কোনো পেশা। এখানকার এই অংশীদারদের কোনো রকম লাভের আশায় অপাত্রে দান করা না। তুমি কি করবে কিনা, আমরা সকলেই একমত। না, আমরা একে শেষ বলবো না। এটা শেষ হয়ে যাওয়া নয়। তারা তাদের ছায়াতে এবং স্মৃতির মাধ্যমে আমাদের মাঝে আছেন। কাজে এগুলো হচ্ছে আমাদের নিজেদের স্মৃতিচারণ। গতকাল পর্যন্ত এরা আমাদের মতো পৃথক দেহের অধিকারী ছিল। সত্যি বলতে গেলে তারা দেহগতভাবে আমাদের মাঝে না থাকলেও তাদের স্মৃতি জাগরুক থাকবে। দয়া করে ওই 6টা চেয়ার তাদের স্মরণে খালি রেখে দিন। এটা অনুষ্ঠান আয়োজনকারীদের অন্তরের কামনা, যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান করা হচ্ছে। ছবি ছাপা হয়েছে।
আম্মাজান। তারা তো সত্যি মারা গেছে, তবে আমার কাছে বলো, আমি তাদেরকে একটু দেখেছি। বাবা ওখানে বসে ছিল, মা ওখানে, আর আমার কাছে বাচ্চা। তুমি কাছে ছিলে না, মা পিতার সত্যি মারা গেছে না। মেয়েকে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বাবা মাকেও নিয়েছে। তখন আমি খুব ছোট ছিলাম। এখন কি আমি মাতাকে কেড়ে নিতে দেবো? একদিকে সবাইকে। যে রাজপথ আমাদের বিচ্ছেদ ঘটিয়েছে তাকে অভিশাপ দিচ্ছি। সোজা পথ পেয়ে তারা আসবে। এখানেই আসবে। নিশ্চয়ই তারা আসবে। যে কোনো এক পথে তারা এসে পড়বে। আর আসবে। ছাত্রী হিসেবে কলেজে আমাদেরকে যেসব শিক্ষা দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি কথা এখন তোমাকে আমি স্মরণ করে দিতে চাই। টিচার বলেছিল, পরিস্থিতিকে পাল্টানো যখন সম্ভব নয়, তখন বাস্তবতাকে মেনে নেওয়া উচিত। সেই সময় কলেজে আমি ভালো নাম্বার পাইনি, কারণ আমি পরবর্তী পরিস্থিতি বদলে দেওয়া সম্ভব নয়। আমার কোনো বাচ্চাকে এতিমখানায় গিয়ে মাসে একবার আমি দেখতে চাই। আমার কাকাকে মনে ছিটাচ্ছ? বাস্তবতাকে মেনে নিতে বলছি। আমি বলতে চাচ্ছি, তুমি বাচ্চাটাকে এতিমখানা থেকে আমাদের কাছে নিয়ে আসবে। এটা বলার সময় পেলে না? মাতাম ছাড়া তোমার তো আরো বোন আছে, কিন্তু তার মতো অন্য কেউ আমাকে বুঝতে পারেনি। এমনকি যে কথা কোনোদিন মুখ দিয়ে বের করিনি, অথবা যে কোনো কথা কোনোদিন তাকে লিখিনি, তবু সে আমার সন্তানের দুঃখটা অনুমান করে বুঝে ফেলেছিল। কোনোদিন জানাইনি, তবু বুঝে ফেলেছিল সে চেয়েছিল আমার ছেলে। এখন আমি বুঝতে পারছি সে কেন চলে গেছে। বিশ্বাস করো, মাতার নামের একটা মেয়ে আমাদের খুব মিষ্টি। যাচ্ছে যাও, কিন্তু সাবধানে যাবে। তার অন্তরে জ্বালা ছিল, জ্বালা ছিল, একেবারে জ্বালা জুড়ানো। কোনোদিন ভাবিনি তার জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবো। এসেছি।
ধরে সে বিদেশে গেছে। আমি সেখানে গিয়ে দেখেছি রাস্তা পুরো ঠিক ছিল। আমাদের ট্রেন আসছিল ঠিক, কিন্তু আমাদের গ্রামে কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার মাধ্যমে অনুষ্ঠানটা বন্ধ করেছে। তুমি বাজে চিন্তা করছো। এটা আমাদের যে বিয়ের অনুষ্ঠানের কারণেই ঘটেছে। এই বন্ধন থেকে সারা জীবনের জন্য নিস্তার পেয়েছে। চাই না সবাই মনে করুক আমার কারণে এটা ঘটেছে। তারা যেন আমাকে ভুল না বোঝে। আসসালামু আলাইকুম। সবার জন্য মিথ্যা বলতে নেই। দুঃখ এটাই যে এই দুর্ঘটনার প্রথম সাক্ষী আমি ছিলাম। কোনো দায়িত্ববান পুলিশ অফিসারের উপর প্রতিদিন কি পরিমাণ চাপ আসে তা কেউ অনুমান করতে পারবে না। আমরা এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা দেখতে ইচ্ছুক নই। আবার এইসব দুর্ঘটনা এড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে গিয়েছে বলতে গেলে আমি ইন্সপেক্টর ফাল্লাহি ঘটনাস্থলে গেছি। আমি বলতে চাই তাদের চোখের মধ্যে কোনো বেদনার চিহ্ন ছিল না। এমনকি ঠোঁটে অস্পষ্ট হাসিও দেখা যাচ্ছিল। হ্যাঁ, সবাই মনে হয় মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় না। সবকিছু কি শেষ হয়ে গেছে? আমি অফিসার আব্দুল সেটা আমার রিপোর্টে উল্লেখ করেছি। হ্যাঁ, জায়গায় জায়গায়। তবে যে বিষয়টা নিশ্চিতভাবে উল্লেখ করতে পারিনি তা হচ্ছে কারণ রাস্তা ঢালু ছিল, আঁকাবাঁকা ছিল, পিচ্ছিল ছিল, পাহাড়ি ধস ছিল, অথবা ঘোড়ারা কোনো চাকা বসে গিয়েছিল, তেল ট্যাঙ্কারের ড্রাইভার অথবা হেলপার তারা মাতাল ছিল, ঘুমিয়ে পড়েছিল, কিংবা ঘুমে পড়ে গিয়েছিল কিনা তার কোনো আলামত পাওয়া যায়নি। দ্রুতগতিতে গাড়ি চালাবার আইন লঙ্ঘন করা কিংবা ওভারটেক করা, অযথা পথ নির্দেশ না মানারও কোনো প্রমাণ ছিল না। 6 জন মারা গেছে, 6 জনই হাসপাতালে আছে, কয়েকটা জীবন শেষ হয়ে গেছে, দুটো যানবাহন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তেল ট্যাঙ্কারের মালিক, বীমা কোম্পানির অফিস, কর্মকর্তা সহ আরো অনেকে এতে জড়িয়ে পড়েছেন। এতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আমাদের চোখে কেউ অঙ্গীকার করা হয়নি। সামনে যে গাড়িটা ছিল 3 মাইল পর ট্রাফিক করেছিল, গাড়ি তেল শেষ হয়ে গেছে। হ্যাঁ, আইনের দিকটার দৃষ্টি থেকে কোনো বেআইনি জিনিস গোপন থাকতে পারে না। আমি বারবার বলেছি, সতর্ক, সতর্ক, সতর্ক থাকবেন। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, রাস্তায় খুবই সতর্ক থাকবেন। তাহলে আপনাদের দৃষ্টির বাইরে কোনো কিছুই যায়নি। কিন্তু আপনি তো কোনো আয়না খুঁজে পাননি। আমাজান, আপনি তো কথা দিয়েছেন। তারাও তো কথা দিয়েছিল। তোমরা কি মনে করে কেন মারা গেছে? শোকের পোশাক কেন করেছো? বেগম সাহেবা কি হয়েছে? কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা তার কর্তব্য না হওয়া সত্ত্বেও এই পুলিশ অফিসার সহ মানবিক দায়িত্বের কারণে আজ আমাদের এখানে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে, আমাদের সান্ত্বনা দিয়েছে, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এনারা অনুষ্ঠানের জন্য এসেছেন।
এসো জলদি পোশাক বদলে নাও লক্ষ্মী মেয়ে। তুমি কি চাও যে তারা তোমাকে এই অবস্থায় দেখুক? এই অবস্থায় তার মানে এই অবস্থায় তুমি এসো। আরে আরে মাহরুফ পাগল হয়ে গেছে। এ কি হলো? এ কি হলো? অবাক হবেন না, তেলবাহী ট্যাঙ্ক লরির ড্রাইভার এবং তার হেল্পার নিজেরা উদ্যোগী হয়ে দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসে পৌঁছেছেন। দয়া করে আপনারা সবাই শান্ত থাকুন। সবাই শান্ত হন। আমি তেলবাহী লরির পক্ষের বীমা কোম্পানির লোক। তেলবাহী ট্যাঙ্ক লরির মালিক আমাদের কোম্পানির সঙ্গে চুক্তিতে আবদ্ধ আছেন। আমি নিশ্চয়তা দিচ্ছি দুর্ঘটনার যাবতীয় ক্ষয়ক্ষতির জন্য আমার বীমা কোম্পানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাবতীয় ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। কি করছেন আপনারা? আমার ভাইকে তো আপনারা মেরে ফেলছেন। এই শিশুটির দিকে তাকিয়ে কাঁদুন। ওরা তো আর ফিরবে না। তোমাদের বুঝতে হবে না হয়। আমাদেরকে ক্ষমা করে দিন।
বিশ্বাস করি